আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা হচ্ছে যুক্তিবিদ্যা যে আমাদের সিকিউ সলভ ক্লাস চলছিল, এর ধারাবাহিকতা আজকে আমরা 2 নম্বর সিকিউ সলভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে কিন্তু আমরা 1 থেকে 4 অধ্যায়, প্রথম পত্রের 1 থেকে 4 অধ্যায়ের উপর ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা প্রথম পত্রেরই 5 থেকে অষ্টম অধ্যায়, 5 থেকে অষ্টম অধ্যায় এই 4টা অধ্যায়ের উপর ক্লাস নিব, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, আর আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাবা, আর ক্লাসটা একটু শেয়ার করে দিও ফ্রেন্ডদের মধ্যে, ঠিক আছে? ক্লাসটা একটু তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবে, তাহলে সবাই একসাথে এই ক্লাসটা করতে পারবো। 1 থেকে 4 গত ক্লাসে পড়িয়ে ফেলছি প্রথম পত্রের। আজকে আমরা 5 থেকে 8 আমরা নেক্সট দিন ক্লাস নিব, ওদিন হচ্ছে সেকেন্ড পেপারে 1 থেকে 4 অধ্যায় পড়াবো। আর তারপর লাস্ট ক্লাস সেকেন্ড পেপারের ওদিন হচ্ছে আমরা 5 থেকে 8 পড়াবো, ঠিক আছে? তো সবাই একটু জয়েন করো, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও, আর একটু ক্লাসটা শেয়ার করে দিবা। এখনই শুরু করবো, ঠিক আছে? আমাদের কিন্তু এখানে 5 অধ্যায় অনুমান, 6 অধ্যায় যে অবরোধের প্রকারভেদ ওইটা, দেন হচ্ছে আমাদের ওকে। তাহলে সবাই একটু জয়েন করে ফেলে, ঠিক আছে? আমাদের অনুমান যেখান থেকে কোশ্চেন আসে আমি একটু ওভারঅল বলি, তোমরা তাহলে জয়েন করো এবং ক্লাসটা শেয়ার করে দিও। যেমন হচ্ছে পঞ্চম অধ্যায় যে অনুমান, এখান থেকে আমাদের কোশ্চেন আসে 1 থেকে 2টা। তারপরে যে 6 অধ্যায়, এই 6 অধ্যায়ে কোশ্চেন আসবে কমপক্ষে 2 থেকে 3টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় অধ্যায় আমাদের ফার্স্ট পেপারের 6 অধ্যায়, ঠিক আছে? তারপরে যদি আমরা বলি সপ্তম অধ্যায়, সেখানেও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, 1 থেকে 2টা কোশ্চেন আসতে পারে। অষ্টম অধ্যায় 1 থেকে 2টা। তো ওভারঅল হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায় 6 অধ্যায়ের। এবং কোন টপিক থেকে কোশ্চেন আসে, আমরা যদি কোশ্চেন গুলো সলভ করি আশা করি আমরা এইগুলো বুঝতে পারবো, ঠিক আছে? কোন টপিক থেকে কোশ্চেন আসতেছে। ওকে, তাহলে একটু সবাই দ্রুত জয়েন করে ফ্রেন্ডদেরকে মেনশন করি এবং শেয়ার করেন। অনেকবার বললাম একটু করে দেন, ঠিক আছে? আমরা শুরু করতে পারি, তাহলে ফার্স্ট কোশ্চেন থেকেই শুরু করি। দেখেন স্যার, প্রথম কোশ্চেনটা একটু যারা পারবেন কোনটা কাকে নির্দেশ করছে, দৃশ্যকল্প 1 কোনটা, দৃশ্যকল্প 2 কোনটা, একটু আপনারা বলবেন, দেন আমি সলভ করি, ঠিক আছে? আপনারা একটু বলবেন যারা পারবেন এই টপিকটা কাকে নির্দেশ করতেছে। আশা করি আপনারা 26 ব্যাচে সবাই পারবেন, কজ আপনাদের প্রিপারেশন ভালো। 27 ব্যাচও পারবে যারা পড়ছে এগুলো, ঠিক আছে? একটু বলবেন কোনটা কাকে নির্দেশ করতেছে, একটু ঝটপট বলে দিবেন। দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে এখানে দৃশ্যকল্প 1 মানে আমাদের দৃষ্টান্ত 1 আর দৃষ্টান্ত 2। এখানে বলছে গোলাপ হয় লাল, সবচেয়ে যদি সহজ কোশ্চেন বলা হয় তাহলে এটা যুক্তিবিদ্যা ফার্স্ট পেপারে সবচেয়ে সহজ, দেখলেই পারা যায় যে টপিকটা। এবং আমরা এক পেজের একটা নোটেই বলে দিচ্ছি, এই পেজ পড়লে এনাফ। দেখেন বলছি গোলাপ হয় লাল, জবা হয় লাল, পলাশ হয় লাল, অতএব সকল ফুল হয় লাল। এটা বৈধ অবৈধ সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে এই উপরে যে একক, গোলাপ একটা, জবা একটা এবং পলাশ একটা, এই 3টা ফুল লাল, অতএব সকল ফুল হয় লাল। তাহলে বুঝতে পারছেন বিশেষ থেকে সার্বিকে গেছে, এবং এইখানে কম ব্যাপক আশ্রবাক্য থেকে বেশি ব্যাপক একটা সিদ্ধান্ত, এবং এই 3টা কিন্তু আশ্রবাক্য, এখান থেকে একটা সিদ্ধান্ত আসতেছে। তাহলে বলেন এটা কাকে নির্দেশ করতেছে? তারপরে আমরা দৃশ্যকল্প 2 এ আসি। এখানে বলছে সকল ফুল হয় লাল, গোলাপ হয় ফুল, গোলাপ হয় লাল। এখানে দেখেন এই যে আশ্র বাক্য 2টা হচ্ছে আমাদের কি, এই দুটো আশ্র বাক্য না? এই আশ্র বাক্য কি দেখেন তো, আশ্রয় বাক্য হচ্ছে আমাদের এখানে কম ব্যাপক না বেশি ব্যাপক, এখানে আশ্রয় বাক্য কিন্তু বেশি ব্যাপক। এই বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে এই কম ব্যাপক সকল ফুল থেকে গোলাপে চলে আসছে। এরকম সকল ফুল থেকে গোলাপ বেশি থেকে কমে আসছে, সেটা কি আরোহ নাকি অবরোহ একটু বলেন তো, সেটা কি হবে? একটু বলবেন সবাই, এটা কি হবে বলেন তো? এটা আরোহ হবে নাকি অবরোহ হবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জানি কম ব্যাপক আশ্র বাক্য থেকে বেশি ব্যাপক সিদ্ধান্ত, বা মানে আমাদের বিশেষ থেকে সার্বিক বা ব্যাপকতা বাড়ে, এইগুলো হলে সেটা সবসময় আরোহ। তার মানে দৃশ্যকল্প 1 হচ্ছে আমাদের আরোহের কথা বলছে, কাকে? আরোহের কথা, ঠিক আছে? এটা আরোহ অনুমান, অনুমান তো জানি আমরা 2টা, আরোহ অবরোহ। আর দৃশ্যকল্প 2 এটা কি? অবরোহ। আপনি যদি স্যার পরীক্ষায় কোশ্চেন মানে পরীক্ষা হলে গিয়ে কোশ্চেন দেখেন, তো এই টাইপের কোশ্চেন একটা থাকবেই। এখন মনে করেন বললো রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, সাত্তার হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এই যে কম থেকে বেশি দিতে পারে, তাহলে সেটা আরোহ। মানে উদ্দীপক চেঞ্জ হবে, বাট টপিক থেকে কোশ্চেন মাস্ট আসবে, বুঝতে পারছেন না? এরপরে বললাম সকল ফুল হয় মানে সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় মানুষ, রহিম হয় মরণশীল। এরকম যদি বেশি থেকে কমে আসে তখন সবসময় অবরোহ। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন প্রশ্ন অনুমান কাকে বলে। জানা থেকে অজানায় গমন করার প্রক্রিয়া লেখেন আপনারা অনেক সময়, এটা লিখবেন না, জানা থেকে অজানায় গমন করার মানসিক প্রক্রিয়া লিখবেন। মানসিক প্রক্রিয়া লিখলে সেটা হচ্ছে অনুমান হবে, আদারওয়াইজ কিন্তু জিরো পাবেন। জানা থেকে অজানায় গমন করার প্রক্রিয়া হবে না, মানসিক প্রক্রিয়া। অবরোহ অনুমান কি যথার্থ অনুমান?
অবরোহ অনুমান তো যথার্থ অনুমান, বাট আরোহ অনুমানটাই যথার্থ অনুমান। অবরোহ অনুমান যথার্থ অনুমান নয়, ঠিক আছে, এটা কিন্তু নয় হবে, কারণ আমরা জানি যথার্থ মানে প্রকৃত, তো অবরোহ অনুমান কি প্রকৃত অনুমান, এটা চাইছে কোশ্চেনে, বাট প্রকৃতর অপর নাম যথার্থ আরোহ উল্লেখ করছে, বুঝতে পারছেন? গুড, আমাদের এখানে অনেকেই কোশ্চেন, রায়হান কবির অ্যান্সার দিছে, ওয়াকিয়াও অ্যান্সার দিছে। ওকে ওকে, সবাইকে ধন্যবাদ যারা কোশ্চেনে অ্যান্সার গুলো দিচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ, অপেক্ষার প্রহর, আপনার নামটা সুন্দর, আপনি ভালো নাম দিতেন একটা। হ্যাঁ, আপনাদের যারা অ্যান্সার করছেন সবাই সঠিক, তাহলে বুঝতে পারছি আশা করি। এখন দেখেন, আমরা তো সবাই বুঝছি টপিক, এখন কেমনে লিখবো এই কোশ্চেনটা। মনে করেন আমি গদাকটা একটু আবার দেখাই। এই গদাক দৃষ্টান্ত এক কোন অনুমানকে প্রকাশ করেছে, তা আপনি প্রথম লাইনে লিখবেন যে আমার এই যে দৃশ্যকল্প এক গদাক দিয়ে আপনি প্রথমে লিখবেন আমার দৃষ্টান্ত এক আরোহ অনুমানকে নির্দেশ করছে বা আরোহ অনুমানকে প্রকাশ করছে। যা চাইছে উদ্দীপকে প্রথমে গদাক বা ঘদাক তাকে আগে উল্লেখ করতে হয়, কিন্তু আপনারা অনেকে এমন করেন দৃশ্যকল্প এক বা দৃষ্টান্ত একে যাকে উল্লেখ করছে যে অনুমানকে তা প্রকাশ করা হলো, নিচে প্রকাশ করা হলো, এমন লিখলে আপনি ওখানে 1 মার্ক মাইনাস খাবেন, কারণ আপনাকে তো অলরেডি প্রথমেই উল্লেখ করতে হয়। স্যারের মানে স্যার আপনার প্রতি যেটা পজিটিভ ভাই ওটা তখনই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, খ নাম্বার অনেকে বুঝতে, অবরোহ অনুমান কি যথার্থ অনুমান? ফার্স্ট অফ অল দেখেন, আমরা জানি আরোহকে ভাঙলে আমরা কি পাই বলেন তো? আরোহকে ভাঙলে আমরা কি প্রকৃত অপ্রকৃত? আরোহকে ভাঙলে প্রকৃত আর অপ্রকৃত। আর আরোহের কিন্তু আসলে আমাদের প্রকৃত বা যথার্থ অনুমান আরোহের মধ্যে থাকে, আর আরোহতে আরোহমূলক লম্ব থাকে, অবরোহতে আরোহমূলক লম্ব থাকে না। কি বললাম? অবরোহতে বিশেষ থেকে সার্বিকে যাওয়ার কোনো জায়গা নাই, অবরোহতে আরোহমূলক লম্ব থাকে না, আর আরোহের প্রাণী হচ্ছে আরোহমূলক লম্ব। এখন যে যে অনুমানে আরোহমূলক লম্ব থাকে না সেটা কখনোই প্রকৃত আরোহ বা যথার্থ আরোহ হতে পারে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা বললাম তাহলে প্রথমে উল্লেখ করতে হবে দৃষ্টান্ত এক আরোহ অনুমান কিন্তু দেশ করতেছে, এরপরে বলবেন আরোহ অনুমান কাকে বলে, অনুমান কাকে বলে, ঠিক আছে, লিখলেন, ব্যাখ্যা দিলেন একটা দ্বিতীয় নাম্বার প্যারায়। 3 নম্বর প্যারায় এটা যে আরোহ অনুমান, আরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করবেন এবং আরো একটা উদাহরণ দিয়ে আপনি দেখাবেন যে এটা আমার কেন হচ্ছে, মানে কম থেকে বেশিতে যাচ্ছে, মানে কি কি হচ্ছে, বিশেষ থেকে সার বেড়ে যাচ্ছে, আশ্র বাক্যের চেয়ে সিদ্ধান্ত হচ্ছে বেশি ব্যাপক, এই কথাগুলো উল্লেখ করবেন, ঠিক আছে। তাহলে গ দাগ আমাদের হয়ে যাবে। এখন যদি আমরা এখানে মনে করেন ঘ দাগ উল্লেখ করি, ঘ দাগটা দেখি, তাহলে একটু খেয়াল করবো ঘ দাগ আসলে মনে করেন এটা হচ্ছে ঘ দাগ। আমি ঘ দাগের কোশ্চেনটা একটু দেখি। দৃষ্টান্ত এক ও দৃষ্টান্ত দুই এর সম্পর্ক, প্রথমে আপনি বলবেন দৃষ্টান্ত এক আরোহ দৃষ্টান্ত দুই অবরোহকে নির্দেশ করছে, প্রথমে এই কথাটা উল্লেখ করতে হবে। আপনারা এই ভুল কিন্তু কন্টিনিউয়াসলি করতে থাকতেছেন, এটা করবেন না। আগে আপনাকে কাকে নির্দেশ করছে প্রথম লাইনে প্রথম প্যারায় উল্লেখ করবেন, নেক্সট প্যারায় আপনি উল্লেখ করবেন যে অনুমান কাকে বলে, অনুমান কয় প্রকার, ঠিক আছে, তাহলে ব্যাখ্যা হয়ে গেল। এখন নেক্সট আপনি তারপরে প্যারায় উল্লেখ করবেন কেন এটা আরোহ কেন এটা অবরোহ, তারপরে একটু কয়েকটা পার্থক্য দেবেন 5-6টা, তাহলে আপনার কোশ্চেনটা পুরো পারফেক্টলি একটা স্বয়ং সম্পূর্ণ অ্যান্সার হবে এই কোশ্চেনে, ঠিক আছে। 4টা প্যারা একটু জাস্ট এটা একটু ভালো করে ঠিকঠাক ভাবে লিখবেন, অনেকে একটা ভুল করেন, এই ভুলটা করবেন না। আশা করি তাহলে ফার্স্ট এই যে কোশ্চেনটা ছিল এটা পারবেন আপনারা বা পারছেন বা বুঝতে পারছেন। আমি নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের, নেক্সট কোশ্চেনটা কি, এই যে সেম এই কোশ্চেনটা যারা আগের কোশ্চেন বুঝছেন এই কোশ্চেনটা পারবেন, একটু বলেন তো এটা কি হবে। এই চিত্র এক কি আর চিত্র দুই কি, একটু বলেন, চিত্র এক আর চিত্র দুই আমাকে একটু বোঝান তো। চিত্র এক চিত্র দুই একটু বলেন। চিত্র এক আর চিত্র দুই, দেখেন এখানে বলছে সিদ্ধান্ত ঊর্ধ্বগামী আর এটা সিদ্ধান্ত নিম্নগামী, মানে সিদ্ধান্ত দেখেন তো কম থেকে বেশিতে গেলে, কম থেকে বেশিতে গেলে অবশ্যই ঊর্ধ্বগামী হয়, আর বেশি থেকে কমে আসলে কি হয়, নিম্নগামী হয়। এই জিনিসটা বুঝি আমরা, কম থেকে বেশি আর বেশি থেকে কম। এখন দেখেন এই যে কম থেকে বেশিতে যাচ্ছে, সিদ্ধান্ত ঊর্ধ্বগামী মানে কি, অবশ্যই বাড়তেছে, মানে আশ্রয় বাক্যের চায় সিদ্ধান্ত বাক্যের বা আশ্রয় বাক্যের চেয়ে সিদ্ধান্তের ব্যাপকতা বেশি, কম থেকে বেশি এরকম যাচ্ছে, তাহলে সেটা অবশ্যই অবশ্যই কি হবে, সিদ্ধান্ত ঊর্ধ্বগামী, মানে অবশ্যই তার কি হবে স্যার, এটা আরোহ, তাহলে এটা হচ্ছে আরোহ। আমরা জানি আরোহ অনুমানের আকৃতি বা সিদ্ধান্ত ঊর্ধ্বগামী আর অবরোহের হচ্ছে নিম্নগামী হয়, অবরোহ কি হয়, নিম্নগামী। এখন দুইটা কনসেপ্টই একই জিনিস, আগে যে এক জায়গার কোশ্চেনে অ্যান্সার করলাম দুইটাও কিন্তু সেম একই, মানে একই জিনিস চাইছে। তো আমরা এখন বলবো অনুমান কত প্রকার, আপনারা আবার লিখবেন না অনুমান দুই প্রকার যথা আরোহ অবরোহ, এমনটা লেখার দরকার নাই। আপনার ক দাগে যা চাইছে তাই, এক্সট্রা কিছু অ্যাড করার দরকার নেই, তাহলে বলবেন অনুমান দুই প্রকার, ব্যাস শেষ। এক্সট্রা লিখে টাইম নষ্ট করে অন্য গ ঘ দাগ শেষ করতে পারবেন না, এই কাজ করবেন না, ঠিক আছে। এরপরে অবরোহ অনুমান সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক কেন,
কারণ ওই যে অবরোহের সংজ্ঞা দিয়ে বলবেন, অবরোহ আসলে সবসময় আশ্র বাক্য বেশি ব্যাপক থাকে, বেশি থেকে কমে আসে, এটা ধর্মই, এটা অবরোহের ধর্ম এটা। ও সবসময় সার্বিক থেকে বেশি যায় বা সার্বিক থেকে সার্বিকে থাকে, কখনো আশ্র বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হয় না, যার কারণে অবরোহ অনুমান সিদ্ধান্ত আশ্র বাক্য থেকে কম ব্যাপক। ঠিক আছে, নেক্সট চিত্র 2 কোন অনুমানকে নির্দেশ করতেছে? চিত্র 2 স্যার এটা একটা অবরোহ অনুমানকে নির্দেশ করছে। কেন? আপনি জাস্ট প্রথমে বলবেন নির্দেশ করছে এটা, দেন অনুমান দিয়ে অনুমানের সংজ্ঞা দিবেন বা অবরোহ অনুমানের সংজ্ঞা দিবেন। নেক্সট 3 নাম্বার প্যারা লিখবেন এটা অবরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করবেন, কেন এটা অবরোহ অনুমান। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তারপরে ঘ দাগে আপনি ওইরকম সেম, আগের ঘ দাগ আর এই ঘ দাগ সেম। আশা করি ক্লিয়ারলি বুঝছেন কেমন কোশ্চেন আসবে এটার থেকে, বুঝছেন কিনা বলেন স্যার। এই তো আপনারা পারতেছেন, এরকম অ্যান্সার করবেন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা 3 নাম্বার কোশ্চেনটাতে যাই। আমরা আসলে পঞ্চম অধ্যায়ের এই টপিক মানে এরকম কোশ্চেন আসবে। পঞ্চম অধ্যায়ে আমি একটা দেখালাম না, এরকম চিত্র টাইপের, জাস্ট এরকম মানে আমার আশ্রয় বাক্য সিদ্ধান্ত এরকম থাকবে, অনুমান দিয়ে যুক্তি বাক্য দিয়ে, দেন এরকম থাকতে পারে সেটা হচ্ছে ঊর্ধ্বগামী নিম্নগামী। তাহলে পঞ্চম অধ্যায় দেখবেন এই কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন হবে না, এই টপিকেরই কোশ্চেন আসবে পরীক্ষায়। ঠিক আছে, এখন যদি আমরা নেক্সট দেখি, দেখেন আপনারা সবাই জানেন যারা 26 ব্যাচের আছেন তারা সবাই অবগত আছেন যে আমাদের র‍্যাপিড ব্যাচ অলরেডি রান করে ফেলছে 1 তারিখ থেকে। তো যাদের এখনো মনে করেন সন্ধিহান আছেন পড়ালেখা নিয়ে বা হচ্ছে প্রিপারেশন নিয়ে, তারা হচ্ছে শেষ সময়ে আমাদের কোর্সটাতে ভর্তি হতে পারেন 26 ব্যাচ। আমরা একটু অ্যাডভার্টাইজমেন্ট করে ফেললাম, জানেন সবাই, একটু জাস্ট যদি জানতে চান আমাদের পেজে নক দিলে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখেন এটা আসলে কয়টা ক্লাস থাকবে? 150, বাকি যে রেকর্ডেড ক্লাস এবং সবকিছু পিডিএফ লেকচারশিট পাবেন, এবং ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, কত টাকা সেটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ওকে, ভর্তি হওয়ার জন্য কি করতে হবে? জাস্ট মেসেঞ্জারে আমাদের বা হোয়াটসঅ্যাপে নক দিলে হয়ে যাবে আমাদের পেজের। এখন দেখেন আমাদের হচ্ছে নেক্সট কোশ্চেন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এমন কোশ্চেন আসে, আমি 6 অধ্যায়ের, আমি বললাম না পঞ্চম অধ্যায়ে আরোহ অবরোহ, এর বাইরে তো কোনো টপিক নাই। এই আরোহ অবরোহের স্টার্ট হয়েছে স্যার, একটু আগে স্টার্ট হয়েছে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আমি বলি, অনুমান যদি পরীক্ষা আসে স্যার, অবশ্যই আসবে। এখন অনুমানের মনে করেন লাইফে যে কোনো কিছুর পার্থক্য যদি চাই আপনাদের, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আপনারা ছক করে পার্থক্য করবেন, এটা বেটার হয়। পার্থক্য মানে ছক করে দুই সাইডে। অনেকে লেখেন মনে করেন আরোহ অবরোহের পার্থক্য চাইছে, আপনারা অনেকে কি রকমই করেন জানেন, এখানে আরোহের গুলো সব লিখলেন 1 2 3, পরে আবার অবরোহ শুরু করে এখানে 1 2 3, এইভাবে করবেন না স্যার, এইভাবে জীবনে করবেন না। সবসময় চেষ্টা করবেন যে ছক করে করার, সবসময় ছক করে লিখবেন, ছক করে লেখা সবচেয়ে ভালো হয়। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছি পার্থক্য মানে ছক। ঠিক আছে, এখন দেখেন আমাদের 3 নাম্বার কোশ্চেনটা। 3 নাম্বার কোশ্চেন বলছে সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী, এটা একটা এ বাক্য বলে দিছে আমার। অনেক সময় কোশ্চেনে আপনাকে কোনটা কোন বাক্য এটা বলে দিবে না, যদি এটা সহজ করে দিচ্ছে কোনটা কোন বাক্য। সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক, দেখেন আশ্র বাক্য উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয়, আশ্র বাক্যে বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে, গুণ একই আছে, তাহলে এটা কি আবর্তন হয়েছে না? বুঝতে পারছি এটা কাকে নির্দেশ করতেছে। বাট আবর্তন কি আসলে ঠিকঠাক হয়েছে কিনা একটু আমাকে জানাবেন। 1 নাম্বার কাকে উদ্দেশ্য, কাকে নির্দেশ করতেছে। তারপর হচ্ছে আমাদের 2 নাম্বার দৃষ্টান্ত দেখি, সকল কবি হয় মানুষ, আর এটা আয় বাক্য, সুতরাং কিছু মানুষ হয় কবি, এটা একটা কাকে নির্দেশ করছে একটু আমাকে বলবেন, কোনটা কাকে নির্দেশ করতেছে। ঠিক আছে, এখন গ নাম্বার কোশ্চেন, উদ্দীপকের দৃষ্টান্ত 1 আবর্তনের কোন নিয়মে লঙ্ঘন ঘটছে। হ্যাঁ বলে দিছে এটা, মানে মানে কোশ্চেন দেখে আমরা বুঝতে পারতেছি আসলে কোশ্চেনে উদ্দীপকে ভুল আছে, তাই না? উদ্দীপকে অবশ্যই ভুল আছে, না হলে বলতো না যে দৃষ্টান্ত 1 আবর্তনের কোন নিয়মে লঙ্ঘন ঘটছে। তাহলে আপনি প্রথমে গ দাগ লিখে কি বলবেন? আমাদের গ দাগের প্রথমে আপনি বলবেন যে এই যে আমাদের দৃষ্টান্ত 1 আবর্তনের কয়টা নিয়ম? 4টা নিয়ম, এই 4টা নিয়মের কোন নিয়ম লঙ্ঘন করছে? প্রথমে বলেন 4 নাম্বার নিয়মের এই আবর্তনের আমার 4টা নিয়মের চতুর্থ নিয়ম লঙ্ঘন করছে। ঠিক আছে, চতুর্থ নিয়ম, ওইটাই বলবেন চতুর্থ নিয়ম লঙ্ঘন করছে, প্রথম লাইনেই বলে দিবেন। এখন আপনি নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে আপনার যেহেতু একটা ব্যাখ্যা লেখা লাগবে ওই টপিক রিলেটেড, তাহলে আপনি আবর্তন কাকে বলে আবর্তনের সংজ্ঞা লিখে ফেললেন। ঠিক আছে, এরপরে আমার এটা আবর্তনের সংজ্ঞা প্লাস প্রকারভেদ লিখলেন ছোট করে। এরপর আপনি বলবেন যে আবর্তনের 4 নাম্বার নিয়মটা কি, ওখানে সংজ্ঞা লিখে আপনি নিয়ম 4টা এখানে উল্লেখ করবেন, তাহলে বেটার হবে। নেক্সট আপনি 3 নাম্বার প্যারায় যেটা করবেন সেটা হচ্ছে এটা যে আবর্তনের নিয়ম লঙ্ঘন করছে, তো আবর্তনে আমরা আসলে আবর্তনের ছকে দেখছি না, এ থেকে কি হবে? এ থেকে সবসময় আই বাক্যেই আবর্তন হয়, এ থেকে কখনো এ বাক্যে আবর্তন হয় না। কোন নিয়মের কারণে? ব্যাপ্যতা সংক্রান্ত। তো ব্যাপ্যতা এই সংক্রান্ত যে নিয়ম আছে ওই নিয়মের কারণে আমাদের কখনোই এ থেকে এ যুক্তি বাক্যে আবর্তন হয় না। এ থেকে অবশ্যই হবে কি? আই, কারণ আমাদের জানি এ যুক্তি বাক্যের উদ্দেশ্য ব্যাপ্য। দেখেন স্যার এটা
এই উদ্দেশ্যে এটা ব্যাপ্য, কিন্তু এটা কিন্তু অব্যাপ্য, এটা অব্যাপ্য। বাট আমাদের নিয়ম 4 বলছে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হতে পারবে না। এটা যেহেতু এই বাক্য, এই বাক্যের উদ্দেশ্য তো ব্যাপ্য হয়ে গেছে, যার কারণে আমাদের হচ্ছে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্ত থেকে যদি ব্যাপ্য হয় এটা হতে পারবে না। এই জন্য এ থেকে এই যুক্তি বাক্যে আবর্তন সম্ভব নয়। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা? এখন বুঝবেন যারা পারেন না। আবর্তন প্রতিবর্তন বোঝেন না? আমাদের দেখেন, আমাদের পেজে বলতে পারেন না, পেজে আপনি পাবেন না, আমাদের ইউটিউব চ্যানেলে আমারই ক্লাস আছে নেওয়া। আপনারা একটু জাস্ট সার্চ দিবেন যে আবর্তন প্রতিবর্তন, বা জাস্ট মানে অবরোহ অনুমান লিখে সার্চ দিলে হবে, বা ম্যারাথন ক্লাস যা ইচ্ছা সার্চ দেন, পড়ালেখা লিখেন লাস্টে, তাহলে আমার ক্লাসে চলে আসবে। একটু দেখে নিন, ঠিক আছে? খুবই সহজ। হ্যাঁ, রাহান কবির, থ্যাংক ইউ। আবু সাইদ ক্লাস জয়েন করছে, ওকে ওকে। হ্যাঁ, ছক আকারে লিখবেন, বুঝতে পারছেন? ছক আকারে লিখবেন সবাই, সবাই একটু ছক আকারে লিখবেন। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা কেন এটা এইটা হচ্ছে না, 1 নাম্বার নিয়মটা এখানে বলে দিচ্ছে কোন নিয়মের লঙ্ঘন? আবর্তনের এই যে অব্যাপ্য পদ জড়িত, অব্যাপ্য পদ জড়িত, অব্যাপ্য পদ সংক্রান্ত, ঠিক আছে? বা বলবেন 4 নাম্বার নিয়ম লঙ্ঘন করছে, আবর্তনের 4টা নিয়মের 4র্থ নিয়ম লঙ্ঘন করছে, ঠিক আছে? এবং ওটার ব্যাখ্যা দিবেন। তাহলে আশা করি আমরা হচ্ছে গ দাগ বুঝতে পারছি। এখন যদি আমরা ঘ দাগ লিখি, ঠিক আছে? ঘ দাগটা খেয়াল করেন, ঘ দাগ। আবর্তনের নিয়ম অনুসারে দৃষ্টান্ত 1 এর বৈধতা বিচার করো। তার মানে আমাদের 2 নাম্বার উদ্দীপককে ন্যায় নাই। আবার আচ্ছা, আমরা এটা 2 নাম্বার হবে, এটা ভুল হয়েছে, কারণ 2টা কোশ্চেন একই টপিক থেকে আসবে না। এটা দৃষ্টান্ত 2 এর বৈধতা বিচার করো। যেহেতু দৃষ্টান্ত 2 এ চাইছে, এটা তো বৈধ না, অলরেডি ওই কোশ্চেনে আমরা অ্যানসার দিছি, তো ঘদা ঘদা আসলে সেম টপিক থেকে আসবে না, এটা টাইপিং মিস্টেক। এখন দেখেন, দৃষ্টান্ত 2 এর বৈধতা বিচার করতে হবে। বৈধতা বিচার মানে আমরা জানি, প্রথমে আপনি বলবেন দৃষ্টান্ত 2 আবর্তনের সকল নিয়ম মেনে, এবং এটা একটা বৈধ। প্রথমে আপনাকে স্বীকার করতে হবে, যদি সেটা হ্যাঁ হয় তো হ্যাঁ, না হলে না। প্রথম প্যারায় আপনাকে উল্লেখ করতে হবে, কিন্তু আমরা ঘদাগের এই 4টা প্যারার এই কনসার্ন আমাদের মাথায় থাকে না পরীক্ষার সময়। একটু বিবেচনা করে লিখবেন, ঠিক আছে? আপনাকে প্রথমে বলতে হবে ওটা, যে কেন সুখী কিভাবে অব্যাপ্য। আচ্ছা, আমি বলি সুখী কিভাবে অব্যাপ্য। আমাদের বলা হয়েছে আবর্তনে, এখানে সুখী কিভাবে অব্যাপ্য দেখেন। আমরা জানি এ যুক্ত বাক্যের ব্যাপ্যতা হচ্ছে এএস, আমরা জানি এস, ইবি, আইএন, ওপি। এটা কিন্তু গত ক্লাসে পড়াইছি এই টপিক, একটু দেখে নেবেন যদি যারা বুঝতেছেন না। তবু আমি জাস্ট 1 মিনিট আলোচনা করি। এই যে ব্যাপ্যতার আমাদের নিয়ম আছে, এই ব্যাপ্যতার নিয়মে আমরা কি দেখছি বলেন তো? ব্যাপ্যতার নিয়ম, আচ্ছা ওকে ওকে, ব্যাপ্যতা নিয়ম আমরা কি দেখি? ব্যাপ্যতা নিয়মে দেখতে পাচ্ছি যে আমরা এখানে যে যুক্তি আমাদের ব্যাপ্যতা নিয়মের 4টা মানে ব্যাপ্যতা নিয়ম হচ্ছে এস, ইবি, আইএন, ওপি। সুইনবার্ন দিছে, ঠিক আছে? এখানে আমরা খেয়াল করছি যে আমাদের আবর্তনের 4টা নিয়ম আছে। আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে, হইছে? আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, সেটা হইছে। গুণ একই থাকবে, এই 3টা নিয়ম সবাই মানে। 4 নাম্বার নিয়মটা অনেকে মানতে পারে না, সেটা হচ্ছে কি 4 নাম্বার নিয়ম, আশ্রয় বাক্যের এই দেখেন এটা অব্যাপ্য পদ। কেন? কারণ এ যুক্তি বাক্য হওয়ার কারণে এ যুক্তি বাক্যের উদ্দেশ্য এটা ব্যাপ্য, বিধেয় হয় অব্যাপ্য, কারণ এস বলে দিছে উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। তো বিধেয় যেহেতু অব্যাপ্য, এখন আমাদের আবর্তনের 4 নাম্বার নিয়ম কি বলছে? আশ্রয় বাক্যের কোন অব্যাপ্য পদ, যেহেতু উদ্দেশ্য বিধেয় যে কোনো একটা যদি অব্যাপ্য থাকে, সে যদি সিদ্ধান্ত থেকে ব্যাপ্য হয়ে যায় সেটা হতে পারবে না, ঠিক আছে? আশ্রয় বাক্যের কোন অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তো এই নিয়মটা উল্লেখ করার কারণে আমাদের এ যুক্ত বাক্য থেকে এ যুক্ত বাক্যে আবর্তন হয় না। কারণ দেখেন স্যার, এ যুক্ত বাক্যে এস, আবার যদি এ বাক্যে করি তাও এস ই হচ্ছে। এখন যেটা উদ্দেশ্য ছিল তো আবর্তন, সেটা তো বিধেয় হয়ে যায়, আবার যেটা বিধেয় ছিল সেটা তো উদ্দেশ্য হয়ে যাচ্ছে। যার কারণে দেখেন এই বিধেয় সুখী আগে অব্যাপ্য ছিল, পরে গিয়ে কিন্তু এ থেকে এ যুক্ত বাক্যে আবর্তন করার কারণে ব্যাপ্য হয়ে যাচ্ছে, যার কারণে এ থেকে এ যুক্ত বাক্যে আবর্তন সম্ভব নয়। এখন ক্লিয়ার? আশা করি একটু বলিও এখন ক্লিয়ার কিনা, এখন ক্লিয়ার কিনা? নেক্সট, তাহলে ঘ থেকে আসি। বলছে 2 বৈধতা বিচার করো। ফার্স্ট 2 বলবো, 2 আমাদের বৈধ। কেন বৈধ সেটা ব্যাখ্যা আমরা এখানে দিব। কেন বৈধ বলতে 2 কাকে নির্দেশ করছে? এটা হচ্ছে আবর্তন। এখন এবং বলবে এটা একটা সরল আবর্তন না অসরল? অবশ্যই এটা একটা অসরল আবর্তন। অসরল কেন? কারণ এ থেকে আই হচ্ছে, আমি একটু বলে দেই, ই থেকে ই, ই থেকে ই হচ্ছে আমাদের সরল আবর্তন, আই থেকে আই যুক্ত বাক্যে আবর্তন সরল আবর্তন, আর ও যুক্ত বাক্যে আবর্তন সম্ভব নয়। এবং এ যুক্ত বাক্যে আবর্তন দেখলাম কোন যুক্ত বাক্য হয়? আই যুক্ত বাক্যে। এবং এ থেকে যে আই যুক্ত বাক্যে আবর্তন হচ্ছে সকল নিয়ম মানতেছে, বাকি যুক্ত বাক্যে কেন হচ্ছে না ওইটার ব্যাখ্যা আমার এখানে চাইছে ঘ দাগে। এখন দেখেন, আমি এই 3 নাম্বার এবং 4 নাম্বার প্যারায় ওই জিনিসগুলো উল্লেখ করব, এবং 2 নাম্বার প্যারায় আমি জাস্ট আবর্তনের নিয়মগুলো উল্লেখ করে দিব, ঠিক আছে? এখন এবং এটা অসরল আবর্তন সেটাও উল্লেখ করব। নেক্সট,
আমার হচ্ছে এটার বৈধতা বিচার করতে গেলে আমি কি করব, এ থেকে দেখেন স্যার, এ থেকে আই যুক্ত বাক্য যে করছি, বাকি এ থেকে এ কেন হচ্ছে না, কারণ এ থেকে যুক্ত বাক্য আমরা প্রথমে দেখতেছি অব্যাপ্য পদ হচ্ছে, ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন হচ্ছে। এ থেকে ই হবে না, কারণ আমরা জানি আমাদের 3 নাম্বার নিয়ম বলছে গুণ একই থাকবে, তো এ যুক্ত বাক্য সদর্থক, ই হচ্ছে নর্থক, হবে না। এ থেকে আই হচ্ছে কারণ সকল নিয়ম মানতেছে, সদর্থক সদর্থক। এ থেকে ও হবে না, কারণ এটা সদর্থক, ওটা নর্থক, হয়ে গেল। তাহলে এ যুক্ত বাক্যে আবর্তন শুধু আই যুক্ত বাক্য হয় এবং এটা একটা বৈধ। ঠিক আছে, আশা করি এই কোশ্চেনটা ক্লিয়ার পারবেন। সাউন্ড নাই কেন? সাউন্ড তো আছে, সাউন্ড আছে স্যার। মাহফুজা একটু দেখেন। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, আর যারা জয়েন করছেন একটু ক্লাসটা শেয়ার করে দিবেন আমাদের। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন আমাদের সেম অধ্যায় থেকে, ঠিক আছে, সেম অধ্যায়। এখন এই কোশ্চেনে অ্যানসার দিয়ে দিতে পারবে তাহলে সালাম, তাকে আসলে সালাম। দেখেন, খেয়াল করেন, 4 নম্বর কোশ্চেন দৃষ্টান্ত 1 বলছে, যদি তুমি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরো এবং স্যানিটাইজার ব্যবহার করো তবে তুমি করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারবে। আচ্ছা, তুমি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করছো, সুতরাং তুমি করোনা ভাইরাস প্রতিরোধ করতে পেরেছো। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে দৃষ্টান্ত 1। একটু কোশ্চেনটা টাফ আছে, সবার জন্য সহজ না এটা। 2, দেখো, রনি রিক্সার উপরে, রিক্সা রনির উপরে এবং রনি রিক্সার উপরে। সহানুমানের কি সঠিক হয়েছে আমাদের বলে দিছে, কোন অনুমান নির্দেশ করছে? দৃষ্টান্ত 1 কোন অনুমানকে নির্দেশ করছে? যদি তুমি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলো, মাস্ক পরো, তাহলে তুমি করোনা ভাইরাস থেকে প্রতিরোধ পাবে। তুমি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করছো, ওকে। তুমি, এটা একটা স্যার, এটা কিন্তু একটু টাফ কোশ্চেন। ফার্স্ট অফ অল, এটা আমরা কোনো কিছু না দেখে এটাকে আমরা মাধ্যম অনুমান বলতে পারি। কোনো কিছু না দেখে এটাকে মাধ্যম অনুমান বলবো, কারণ কি, কারণ এখানে 2টা আশ্রয় বাক্য দেখছি, ওখান থেকে একটা সিদ্ধান্ত তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যার কারণে আমাদের এটা যদি গ দাগের কোশ্চেন আসে তাহলে একটা মাধ্যম অনুমানের কথা বলতে হবে এখানে। সেকেন্ডলি হচ্ছে রনি রিক্সার উপরে, আমরা একটু খেয়াল করবো, এটা রিক্সা রনির উপরে। এটাতে আসলে আমাদের এটা ধরার জন্য একটু টাফ হয়ে গেছে, কারণ এখানে হচ্ছে আমাদের কোনো উদ্দেশ্য বিধেয় নাই, কোনো পথ বের করার সিস্টেমও নাই, তো এটা আসলে সঠিক কি বেঠিক বের করা টাফ। এমন কোশ্চেন দিয়ে, এমন কোশ্চেন দিয়ে বিকল্প, আচ্ছা বিকল্প, বিকল্প নিয়ে এমন কোশ্চেন আসছে, ওই যে প্রাকল্পিক থেকে বিকল্প আসছে, হ্যাঁ রাহান সেরা সেরা। পরেরটা একটু বলো তো, ঘ দাগ, এইটা কি হবে? দেখি এইটা পারো কিনা, কারণ ওটা তো বিকল্প আমরা বুঝতে পারছি, এইটা কি হবে একটু বলেন তো স্যার। পরেরটা কি হবে বলেন? পরেরটা কি হবে একটু পারবা কেউ? অবরোহ তো বোঝাচ্ছে, এটা সবাই বলতে পারছি, কারণ আমাদের এটা 6 অধ্যায়ের কোশ্চেন। এটা যেহেতু 6 অধ্যায়, 6 অধ্যায়ের নামই হচ্ছে অবরোহ অনুমান, সুতরাং অবরোহ অনুমান থেকে আসতেছে। আর আমাদের বলে দিচ্ছে স্যার ওটা বিকল্প, এটা ঠিক আছে, ও ঠিক কথা বলছে। মানে প্রাকল্পিক আছে যদি তবে এরকম থাকলে প্রাকল্পিক, আর প্রাকল্পিকের একটা ভাগ হচ্ছে বিকল্প। বলো বলো, এটা কি হবে? আল্লাহ, কি হবে স্যার? আপনারা কি হারাই গেছেন? বলেন বলেন। হ্যাঁ, এখন একটু খেয়াল করেন, এমন কোশ্চেন আসলে কোশ্চেন টোটালি স্কিপ করবেন, কারণ এরকম কোশ্চেন আপনারা এক একজন এক এক টাইপের মনে করবেন, তো এরকম কোশ্চেন খুবই কম আসে পরীক্ষায়, এরকম কোশ্চেন আসেই না। তো চাইলে একটু স্কিপ করতে পারেন, ঠিক আছে, এমন টাইপের কোশ্চেন স্কিপ করবেন। এখন হচ্ছে আমি যদি বলি, আমাদের
6 অধ্যায়ের যে টপিকগুলো মাস্ট আসবে। আচ্ছা আমি পরের কোশ্চেন দেখি কেমন কোশ্চেন আছে, তার উপর ডিপেন্ড করে আমাদের আরেকটা কোশ্চেন হয়ে যেতে পারে। আচ্ছা ওকে, এটা হচ্ছে আমাদের এখান থেকে আসছে, সপ্তম অধ্যায় চলে গেছে। তো দেখেন এখানে যেটা বলতে চাচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের 6 অধ্যায়ে, পঞ্চম অধ্যায় তো বুঝছেন কোন টপিক থেকে কোশ্চেন আসতেছে। এখন 6 অধ্যায়ের ক্ষেত্রে, এই 6 অধ্যায় আমরা হচ্ছে কোন টপিক গুলো মাস্ট ভালো করে দেখবো। যারা হচ্ছে একদমই আমাদের ফ্রি ক্লাসগুলো করতেছেন, ব্যাচে ছিলেন না, তারা একটু দেখেন, পরীক্ষা ভালো করে দেন। ও আর একটা কথা, আপনি পরীক্ষার আগে ম্যারাথন ক্লাস নিব, তখন আমরা ওরা ধরে পড়াই দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? হ্যাঁ এটা কঠিন। এরকম উদাহরণ পরীক্ষায় আসলে ঘাবড়ে দেওয়ার মতো আসে, ঠিক আছে? এই কোশ্চেনটা আমি আপনাদের ঘাবড়ে দেওয়ার মতো জন্য অ্যাড করছি, যাতে আসলে মাথায় ভাববে এটা কি আসলে এরকম কোশ্চেন। তো 6 অধ্যায় যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে আবর্তন, ঠিক আছে? আবর্তন, সরল আবর্তন, অসরল আবর্তন পারি আমরা। দেন হচ্ছে প্রতিবর্তন, এই টপিক, ঠিক আছে? আপনি আবর্তন প্রতিবর্তন যারা কিছু পারেন না, এই দুটো জিনিস ভালো করে দেখবেন, আমাদের ফ্রি ক্লাসও নিয়ে আসে। নেক্সট হচ্ছে সহানুমান, সহানুমান, ঠিক আছে? এখন সহানুমান প্লাস সহানুমানের অনুভূতি আছে, এই তিনটা টপিক আপনি ভালো করে দেখবেন। আশা করি এখান থেকেই 2 থেকে 3টা সিকে চলে আসবে, ঠিক আছে? আর এরকম কোশ্চেন আসবে না, এরকম কোশ্চেন জীবনে পরীক্ষা আসবে না, ঠিক আছে? সুতরাং চাপ নিয়েন না, মাথাটা মানে খারাপ করে ফেলিয়েন না, এরকম কোশ্চেন পরীক্ষায় জীবনে আসবে না, কোনো বোর্ডে আসছে এরকম কোশ্চেন আসবে না, আর আসলে স্কিপ করবেন, সহজ হিসাব। ওকে, পড়ালেখা যারা 27 ব্যাচে আছেন দেখতে পারেন, 26 ব্যাচে আমাদের কিন্তু অনেক কোর্স চলতেছে, তো ভর্তি হতে পারবেন, ঠিক আছে? নেক্সট আমরা আরেকটা কোশ্চেন আসছি, দেখতে দেখতে প্রায় শেষ, কিন্তু আমরা সব অধ্যায়ের কোশ্চেন দেখতেছি, কেমন টাইপের কোশ্চেন আসে এটা আমাদের দেখার বিষয়, কোন ধরনের কোশ্চেন পরীক্ষা আমরা ফেস করব, ঠিক আছে? 6 অধ্যায় পড়েন না আপনি তো বাস খাবেন স্যার, 6 অধ্যায় পড়েন না এগুলো কথা, 6 অধ্যায় ভালো করে শেষ করেন স্যার। 6 অধ্যায় না পড়লে যুক্তিবিদ্যা আপনি তো মানে পরীক্ষা ভালো হবে না আপনার, কজ এখান থেকে এমসিকিউ আসবে কমপক্ষে 8-9টার মতো, 5-7টার বেশি কোশ্চেন আসবে এমসিকিউ, 8-9টা 10টাও আসতে পারে। তো আপনি যদি এই অধ্যায় স্কিপ করেন সমস্যা হবে। সেকেন্ডলি হচ্ছে আবর্তন প্রতিবর্তন, খুবই সহজ জিনিস, এটা আমরা ক্লাসও নিয়ে ফেলছি, আপনারা চাইলে একটু অনলাইনে ক্লাস করে নিতে পারেন, ঠিক আছে? আবর্তন প্রতিবর্তন। আর থার্ডলি হচ্ছে আপনারা হচ্ছে সহানুমানও খুব সহজ জিনিস, এগুলো নিয়ে ক্লাস করা আছে, আপনারা একটু জাস্ট করে ফেলবেন, ভালো করেন পরীক্ষায়, খারাপ করিয়েন না। এখন দেখেন আমাদের একটা পরিবেশ দূষণ, এটা একটা কি কার্য, এর মানে কি কি কারণে পরিবেশ দূষণ হয়, এগুলো সবই হচ্ছে কি, এই প্রত্যেকটা হচ্ছে, এই প্রত্যেকগুলো হচ্ছে আমাদের কারণ। এখন আপনাদের সহজে লাগবে, দেখেন এই কোশ্চেনটা কাকে নির্দেশ করতে পারবেন। পাঠ্য বইয়ের কোন বিষয়কে নির্দেশ করছে? উদ্দীপকের বিষয়টি কি সমর্থন করো, উত্তরের সপক্ষে যুক্তি দাও, যুক্তি প্রদর্শন করো। এখন দেখো আমাদের এই বৃক্ষ নিধনের কারণে পরিবেশ দূষণ হচ্ছে, গাছ কাটা, অপরিকল্পিত নগরায়ন করলেও আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, অতিরিক্ত গাড়ি ব্যবহারও কিন্তু পরিবেশ দূষণ। দেখবে অধিকাংশ এই জন্য যারা উন্নত কান্ট্রি, ওদের দেশে হচ্ছে মানে পার্সোনাল গাড়ি খুব কম ইউজ করে, সবাই হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, এবং পাবলিক ট্রান্সপোর্টে কোনো খরচ নাই, নেয় না, অবশ্য মানুষ কম ভাই আমাদের দেশে, যে মানুষ আমরা। তারপরে কারখানার বর্জ্য, এগুলো সব মিলে আমাদের পরিবেশ দূষণের এক একটা কারণ, চারটা, এখানে চারটা আলাদা স্পেসিফিক ভাবে কারণ উল্লেখ করছে। এখন পরিবেশ কিন্তু সবগুলোর কাজের মানে সবগুলো কারণে কারণে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে, মানে শেষমেশ কার্য কিন্তু একটাই। তো অনেকগুলো কারণে যখন একটা কার্য ঘটে তখন তাই কি বলে, একটু বলেন তো কোশ্চেনটার অ্যান্সার কি হবে? রাহান কবির, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাকিরা বলেন, বাকিরা কি হবে এটা? রাহান স্যার, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বহু কারণবাদ হবে। বাকিরা কি বুঝতেছেন এটা কেন বহু কারণবাদ? বহু কারণবাদ মানে হচ্ছে কোন কাজের পিছনে যদি একাধিক কারণের কারণে, একাধিক কারণের কারণে যদি কোনো একটি কাজ সম্পন্ন হয়, একাধিক কারণে যখন একটি কাজ সম্পন্ন হবে তখন সেটা বহু কারণবাদ। তাহলে এই যে প্রসেসটা, এটা হচ্ছে বহু কারণবাদ, ঠিক আছে? বহু কারণবাদ। ওকে, তাহলে এখানে আপনাকে প্রথমেই ফার্স্টলি গদাকে উল্লেখ করতে হবে কোন বিষয়কে নির্দেশ করছে, প্রথমে বলবেন এটা হচ্ছে বহু কারণবাদকে নির্দেশ করছে, তারপর হচ্ছে বহু কারণবাদ কাকে বলে। নেক্সট এই উদাহরণ প্লাস আরো একটা উদাহরণ দিয়ে আপনি এক্সপ্লেইন করবেন, ঠিক আছে? গদাকে, ঘদাকে এটা সমর্থন করো, আসলে করি না স্যার, কারণ বহু কারণবাদ বলে আমাদের পৃথিবীতে কোনো জিনিস এক্সিস্ট করে না, এটা কিছু বিষয় আছে বাট এটা যুক্তিবিদ্যা সমর্থন করে না, এবং এটা যথার্থ নয়। আমাদের কোশ্চেন আসতে পারে ঘদাকে যে তুমি সমর্থন করো কিনা, বা যুক্তিবিদ্যা সমর্থন করে কিনা, বা এটা যথার্থ কিনা, ঠিক আছে? এটা যথার্থ কিনা, এমন কোশ্চেন আসতে পারে, এটা যথার্থ কিনা, যুক্তিবিদ্যা সমর্থন করে কিনা, ঠিক আছে? বা তুমি সমর্থন করো কিনা, ঠিক আছে? এমন যদি কোশ্চেন আসে তাহলে কি আমরা অ্যান্সার করতে পারবো? এমন কোশ্চেন আসলে কি অ্যান্সার পারবো? খুব ইজি কিন্তু, কারণ এটা বহু কারণবাদকে আসলে যুক্তিবিদরা
সমর্থন করে না। কেন করে না সেটার ব্যাখ্যা আমরা আসি। ফার্স্টলি মনে করেন ঘ থেকে আপনি কেন করে না সেইগুলো উল্লেখ করবেন। প্রথমে বললেন এটা সমর্থন করে না বা আমি করি না, দেন বহু কারণে বাদকে লিখবেন, দেন আপনি লিখবেন কার্যকারণ সম্পর্ক কাকে বলে। তারপরে আপনি লিখবেন যে কার্যকারণ নিয়ম অনুসারে আমরা জানি প্রতিটা কাজের পিছনে একটি নির্দিষ্ট কারণ থাকে, প্রতিটা কাজের পিছনে একটি নির্দিষ্ট কারণ থাকে, ওই নির্দিষ্ট কারণেই ওই কাজটি কি হয় সম্পন্ন হয়, ওই নির্দিষ্ট কারণে কি হয় ওই কাজটি সম্পন্ন হয়, যার কারণে আমাদের কি বলতে পারি, যার কারণে বহু কারণ মাত্র যুক্তিবিদ্যা সমর্থন করে না। মানে আমরা জগতে যাই করি না কেন তার পিছনে একটি নির্দিষ্ট কারণ আছে, স্পেসিফিক ভাবে একটাই থাকবে কারণ, একাধিক কারণে কখনো এরকম কাজ ঘটে না, ঠিক আছে। এবং ওইগুলোকে যুক্তিবিদ্যা সমর্থন করে না, এটা স্পেসিফিক কারণ থাকতে হবে। এখন মনে করেন মানুষের মৃত্যু, সেটা বিষ পানে হতে পারে, গলায় দড়ি দিয়ে হতে পারে, দুর্ঘটনায় হতে পারে, রোগাক্রান্ত হয়ে হতে পারে, ঠিক আছে, পানিতে ডুবে হতে পারে, অনেক কারণে হতে পারে, কার্য কিন্তু একটা। বাট এরকম জিনিস যুক্তিবিদ্যা কেন কোনো বিজ্ঞানী সমর্থন করে না, কারণ এটা কার্য কারণ নিয়ম বিরোধী। আর আমাদের যুক্তিবিদ্যা হচ্ছে আরোহের ভিত্তি কয়টা, দুইটা, বস্তুগত ভিত্তি আর আকারগত ভিত্তি। আকারগত ভিত্তির দুইটা নীতি আছে, কার্যকারণ নিয়ম আর প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি। এখন এই যে কার্যকারণ নিয়ম যুক্তিবিদ্যার একটা প্রধান নিয়ম, এই নিয়ম কখনো অমান্য করবে না। আর কার্যকর নিয়ম ছাড়া পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার হয় না, ঠিক আছে। যার কারণে এটা আমাদের লজিক সাবজেক্ট নিয়ে কি ভুল পড়ছো, লজিক সাবজেক্টে কত সহজ স্যার, এটার মতো সহজ হয় না, ঠিক আছে, এটার মতো সহজ হয় না। ওকে, আমাদের পেইড ব্যাচের অনেক স্টুডেন্ট ক্লাস করতেছে আজকে, ঠিক আছে। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝছি এই কোশ্চেনটা কি হবে কেন হবে না, আশা করি পারবো। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট কোশ্চেন, এইটা কি পারবে, এইটা যে পারবে তার একটা থ্যাংক ইউ বুড়ো করে। এখন বলেন এইটা, এই এক, এইটা এক কার্য, কারণ আর কার্য, কারণ কার্য দুইটা জাস্ট চিত্র। এখন বলেন এই এক আর দুইয়ের তুলনায়, একের তুলনায় উদ্দীপক দুইয়ের সুবিধা বিশ্লেষণ করো। কোশ্চেনটা কিন্তু একটু আনকমন, একটু বলো তো এটা কি হবে, এইটা কি হবে একটু বলতে হবে কে, দ্রুত বলো দেখি কি হবে এটা। কি হবে স্যার বলেন, সবাই একটু বলেন দেখি কি হবে, এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে। এটা কিন্তু এই চট্টগ্রাম বোর্ড 19, এই কোশ্চেন চট্টগ্রাম বোর্ড 19-এ আসছে, তো বোর্ড কোশ্চেন ভাবেন না যে কোশ্চেনটা আমি এমনি দিছি। বলেন কি হবে তাহলে, বলেন তো এটা কি হবে বলেন। দেখেন এখানে কারণ থেকে কাজে যাচ্ছে কিন্তু কার্য থেকে কারণে কিন্তু যাচ্ছে না, বিষয়টা খেয়াল করছেন, কারণ থেকে কাজে যাচ্ছে কিন্তু কারণ, কার্য থেকে কারণে যাচ্ছে না। তার মানে এটা কি জানেন, আমি একটু আগে বললাম না বস্তুগত ভিত্তি, এই বস্তুগত ভিত্তি, বস্তু আরোহের বস্তুগত ভিত্তি দুইটা, একটা হচ্ছে আমার পরীক্ষণ আর হচ্ছে নিরীক্ষণ। কোশ্চেনটা একটা আনকমন মনে হচ্ছে তোমাদের, একটি এরকম আনকমন কোশ্চেনে পরীক্ষা দিয়ে ফেলে স্যাররা, যে একটু আগে দেখলাম এরকম আনকমন কোশ্চেন কিন্তু পরীক্ষা দিয়ে ফেলবে। ক্লাসগুলো করবেন আপনি, যখন অ্যান্সার দিতে পারতেছেন না ক্লাসগুলো করবেন। মনে রাখবেন যখন এই কারণ থেকে কার্য এরকম একমুখী প্রবাহ থাকে তাহলে সেটা হচ্ছে পরীক্ষণ, এটা হচ্ছে পরীক্ষণ, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষণ, এক নাম্বারটা কিন্তু পরীক্ষণ হবে। আর পরীক্ষণ কোথায় হয়, পরীক্ষণ কিন্তু আমরা জানি কৃত্রিম পরিবেশে হয়, ঠিক আছে, কৃত্রিম পরিবেশে হয়। আর পরীক্ষণে কারণ থেকে কার্য যায়, পরীক্ষণে জিনিস মনে রাখবেন এরকম জাস্ট কারণ থেকে কাজ যায়, পরীক্ষণে একমাত্র কারণ থেকে কাজে যায়, এটা কারণ থেকে কাজ যায়, বাট কার্য থেকে কখনোই কারণে যায় না। এই পরীক্ষণে জীবনে কখনোই কারণ থেকে কাজ যায় বাট কার্য থেকে কারণে সে কিন্তু তার এই প্রভাব থাকে না, এই জিনিসটা মনে রাখবেন।
কারণ থেকে সে কখনোই কারণ থেকে কাজে যাবে, বাট কার্য থেকে কারণে মুভ করতে পারবে না। এই জিনিসটা আমাদের পরীক্ষণের বৈশিষ্ট্যগুলোতে দেওয়া আছে, ঠিক আছে? পরীক্ষণের বৈশিষ্ট্যে একদম স্পষ্টভাবে উল্লেখ করছে, ঠিক আছে? একটু মনে রাখবেন। আর এই যে জিনিস দেখেন, এই কারণ থেকে কাজ যাচ্ছে একমুখী, আবার কার্য থেকে কারণে যাচ্ছে দ্বিমুখী। আর এই দ্বিমুখী জিনিস যে দুই দিকে যায় সেটা হচ্ছে নিরীক্ষণ। আর নিরীক্ষণ হয় কোথায়? প্রাকৃতিক পরিবেশে। প্রাকৃতিক পরিবেশে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন, প্রাকৃতিক পরিবেশে ঘটে থাকে, প্রাকৃতিক পরিবেশে। আর পরীক্ষণ হয় হচ্ছে কোথায়? কৃত্রিম পরিবেশে, কৃত্রিম পরিবেশে। এই জিনিসটা মনে রাখবেন। আর আরো একটা জিনিস বললাম, এখানে পরীক্ষণ কখনোই দ্বিমুখী হয় না, পরীক্ষণ জাস্ট কারণ থেকে কাজে যায়। আর নিরীক্ষণ দ্বিমুখী, কারণ সে মানে কারণ থেকে কার্য, কার্য থেকে কারণ, দুইটাই পর্যবেক্ষণ করে। যেহেতু এটা প্রাকৃতিক পরিবেশে হয়, প্রকৃতির নিয়মানুবর্তী নীতি সকল কিছু এখানে থাকে। ওটা হবে, বাট এটা এখন হবে না, কারণ ওটা অনেকবার পিছিয়ে গেছে, বুঝছো স্যার? অবধারণ নিয়ে একটু অবধারণ। ওকে, খেয়াল করেন, এই তো আমাদের রায়হান কবির অনেক ভালো বুঝতেছে, ঠিক আছে? শাকিল, আপনি যেটা কোশ্চেন করতেছেন সেটা হচ্ছে আনোয়ার ভাই ওই ক্লাসটা নিবে যদি কখনো উনি এরকম, এখন কারেন্ট থাকছে না, উনি যখন নেই ওই ক্লাসটা খুব হয়ে গেছে, বুঝছো? নিবে আর কি। এখন তাহলে বললাম এটা হচ্ছে, এখন দেখেন প্রতিটি ঘটনায় কারণ আছে, অবশ্যই কার্যকারণ নিয়ম অনুসারে প্রতিটি ঘটনারই কারণ আছে, কারণ ছাড়া কোনো কার্য ঘটে না। এই যে আমরা পড়ালেখায় ফাঁকি দিছি, ওর পিছনে কারণ আছে মনে হয়। কেন ফাঁকি দিছি? কারণ আমাদের অতি গুরুত্বপূর্ণ কাজ ছিল হয়তো। বহু কারণবাদ কি? যখন অনেকগুলো যখন একটি কার্যের অনেকগুলো কারণ থাকে, ওই কারণেই ওই কার্যটি সম্পন্ন হয়, তখন সেটা বহু কারণবাদ, ঠিক আছে? পারবো আশা করি এই কোশ্চেনটা। এখন আমি আপনাদের 7 অধ্যায় নিয়ে একটু কথা বলি। সপ্তম অধ্যায়, ও কেন উল্টালাম, সপ্তম অধ্যায় দেখেন, সপ্তম অধ্যায় আমাদের যে টপিক মাস্ট পড়তে হবে, যে টপিক আপনি পড়লেই আপনার আর কিছু পড়া লাগবে না, এক হচ্ছে বহু কারণবাদ। এগুলো ভালো করে প্র্যাকটিস করেন, আপনাদের পরীক্ষার আগে 27 ব্যাচ আমরা ম্যারাথন ক্লাস নিব, তখন একদম পুরোটা পড়াই দিব আশা করি। এই বহু কারণবাদ। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের কার্য সংমিশ্রণ, কার্য সংমিশ্রণ, এখান থেকে কোশ্চেন আসে। বাট অনেক সময় দেখেন এরকম যে পরীক্ষণ নিরীক্ষণ থেকে কোশ্চেন চলে আসে, বাট এই দুটো টপিক থেকে বেশি আসে। ওভারঅল যদি আপনি সপ্তম অধ্যায়ের কোশ্চেন প্র্যাকটিস করেন বাসায়, দেখবেন এই বহু কারণবাদ প্লাস কার্য সংমিশ্রণ, এই দুটো টপিক থেকে কোশ্চেন আসবে। তাহলে সপ্তম অধ্যায়ে আপনারা এই দুটো টপিক পড়বেন ভালো করে। আর নেক্সট হচ্ছে আমরা আস্তে আস্তে পড়াতাম, আস্তে আস্তে পড়ালে কি আপনি 5 6 7 8 শেষ করতে পারবো? আচ্ছা, আমি আস্তে আস্তে পড়াই। তো খেয়াল করেন, বহু কারণবাদ টপিক থেকে কোশ্চেন আসবে এই অধ্যায়ের। আর তারপর হচ্ছে কার্য সংমিশ্রণ, এখান থেকে কোশ্চেন আসবে। তো এই দুটো টপিক ভালো করে দেখবেন। দেন দেখেন এই যে আনকমন একটা কোশ্চেন আসছে, কি? পরীক্ষণ আর নিরীক্ষণ। তো এরকম কোশ্চেন আসলে যাতে ভালো করে আপনারা লিখতে পারেন, সেটাও আমাদের দরকার পড়তে হবে। তাহলে ওভারঅল একদমই পরীক্ষণ নিরীক্ষণের বৈশিষ্ট্যগুলো দেখবেন বা দুটো পার্থক্য, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন আমরা পরের কোশ্চেনে যাব। তাহলে 6 অধ্যায় এবং 7 অধ্যায় এবং পঞ্চম অধ্যায় আমি কিন্তু বলে দিচ্ছি, সাজেশন কিন্তু অলরেডি দিয়ে ফেলছি। এখনো বললেন না স্যার সাজেশন দেন, অলরেডি কিন্তু দিয়ে ফেলছি। সাজেশন হচ্ছে এটাই যে এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। এখন এটা আপনারা বলেন কোন বিষয়কে নির্দেশ করছে, নির্দেশিত বিষয়টির উপযোগিতা বিশ্লেষণ করো। এই কোশ্চেনটা খেয়াল করেন, মুসা ইব্রাহিম বলেন এটা এটা কি হবে? পারবেন কে এটা বলেন তো, পারবেন কে? ওকে, আমাদের কথা বলেন যে একটা কোশ্চেন করছে, বহু কারণবাদ সমন্বয় কি? বহু কারণবাদ সমন্বয় একটু খেয়াল করেন, বহু কারণবাদ সমন্বয় এই জিনিসটা হচ্ছে, মনে করেন এখানে এক্স, এখানে ওয়াই, এখানে জেড, এই তিনটা হচ্ছে বহু কারণবাদ, ঠিক আছে? এই তিনটা হচ্ছে বহু কারণবাদ। আর এখানে যেটার একটা আমার একটা পি কার্য উৎপন্ন হচ্ছে মনে করেন, এটা হচ্ছে বহু কারণবাদ সমন্বয়। কেন? কারণ হচ্ছে এই তিনটা কাজ, মনে করেন আমাদের একটু আগে দেখছিলাম না, মানুষের মৃত্যু ঘটে, বা এই যে কোশ্চেন দেখছিলাম যে পরিবেশ দূষণ হচ্ছে, বৃক্ষ নিধন করলে, কলকারখানা বর্জ্য, অনেকগুলো কারণে পরিবেশ দূষণ হচ্ছে, কিন্তু প্রত্যেকটা কারণে কিন্তু পরিবেশ দূষণ করতে পারতেছে, ঠিক আছে? এবং এখানে অনেকগুলো কারণে হয়, একটা কারণেও ঘটতে পারে। বাট বহু কারণ বা সমন্বয়ে কখনোই একটা কারণে কার্য ঘটবে না। কি বললাম? কখনোই একটা কারণে কার্যটা সম্পূর্ণ ঘটবে না।
আরো একটা বহু কারণে বলছিলাম আমরা, বহু কারণ বাদে মানুষের মৃত্যু, যে ফাঁসি দিয়ে হয়, মানে দুর্ঘটনায় নিহত হয়, তারপর হচ্ছে কি হয়, কোন একটা মনে করো প্রাকৃতিক দুর্যোগের কারণে হতে পারে, বার্ধক্যের কারণে হতে পারে, রোগাক্রান্তের কারণে হতে পারে, রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। এগুলো সবই হচ্ছে আমাদের বহু কারণবাদ। বাট এগুলো বহু কারণবাদ, এই একটা বহু কারণবাদ, এটা একটা বহু কারণবাদ। মনে করেন বহু কারণবাদ গুলো একত্রিত হয়ে কার্য সংমিশ্রণ করবে। কারণ আমাদের এই একটা কাজ কখনোই এই পি কাজকে উৎপাদন করতে পারবে না, এই একটা কারণ কখনোই পি কে মানে ঘটাতে পারবে না। এই তিনটাকে একত্রিত হওয়া লাগবে, তখনই হচ্ছে পি কার্যটা আমাদের ঘটবে। সাপোজ আমি, আপনারা একটু খেয়াল করেন, মানুষের মৃত্যু হলে মুসলিমদের বা হিন্দুদের অনেক সময় খাটিয়াই করে নিয়ে যায়। তো এই খাটিয়া যেটা আমরা দাফন করার আগে নিয়ে যাই, তো দাফন করার আগে যে খাটিয়া নিতে হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে খাটিয়া যে নিয়ে যায় আমরা, সেক্ষেত্রে কিন্তু আমাদের 4 জন মানুষকে কমপক্ষে ধরতে হয়। তো 4 জন, যদি একজন ধরে হবে, 2 জন ধরে হবে, 3 জন ধরে হবে, এখানে 4 জন লাগবে। তো এরকম যে এগুলো হচ্ছে একটা জটিল প্রক্রিয়া এবং এটা একটা মিশ্র প্রক্রিয়া। এখানে হচ্ছে আমাদের এই তিনটা যদি একত্রে কাজ না করে, মনে রাখবেন এই একটা ওয়ার্ড, একত্রে, যদি একত্রে কাজ করে তাহলে সেই বহু কারণবাদ সমন্বয় গড়ে উঠবে, না হলে কখনোই বহু কারণবাদ হবে না। এরকম ওয়ার্ড গুলো যদি এই উদ্দীপক থাকে যে এই তিনটার জটিল প্রক্রিয়া, জটিল কার্য, এগুলো তিনটাকেই বা 4টা যেগুলো আছে এগুলোকে একত্রে কাজ না করলে, একত্রে একই সাথে না করলে কার্যটা উৎপন্ন হয় না, সেই ক্ষেত্রে সেটা বহু কারণবাদ সমন্বয়। আর বহু কারণবাদ মানে যে কোনো একটার কারণেই কাজ ঘটবে। আশা করি বোঝাতে পারছি, ঠিক আছে? বুঝতে পারছেন এখন? বলেন। আচ্ছা, আমি এটা বলে দিব কোন কোন চ্যাপ্টার পড়লে কমন আসবে। এটা কিন্তু বলে দিছে অলরেডি কোন কোন চ্যাপ্টার, ঠিক আছে? এখন দেখেন স্যার, হ্যাঁ, আচ্ছা আমরা এটা খেয়াল করি, মুসা ইব্রাহিম সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন। নীল আর্মস্ট্রং যেদিন চাঁদে গেছেন সেদিনেও মানে পতাকা উড়িয়েছেন। রুশ বিপ্লবের 100তম বার্ষিকীতে পৃথিবীর অনেক দেশে লাল পতাকা মিছিল হয়েছে। উদ্দীপকে পতাকা দ্বারা পাঠ্যবের প্রতীককে নির্দেশ করছে, প্রতীক সংকেত উদ্দীপকে নির্দেশিত বিষয়টির উপযোগিতা। তাহলে প্রতীক বা সংকেত কোনটা হবে বলো? হ্যাঁ, অনেকে ভালো অ্যান্সার দিচ্ছ। এখন বুঝতে পারছো না? এই অধ্যায়ে কিন্তু এই টপিক গুলো থেকে কোশ্চেন আসে, বারবার বলছি যে আমাদের কয়টা বাজে, 10 মিনিটও তো লাগবে। তাহলে দেখেন, আমরা অষ্টম অধ্যায়ের এইটাতে চলে আসি, এই কোশ্চেনটাই দেখেন। তাহলে আমাদের গদা কিন্তু প্রতীককে নির্দেশ করে, ডিরেক্টলি প্রতীক, প্রতীককে নির্দেশ করছে। এবং আমরা যদি বলি এই যে ঘদ একটা, এটা প্রতীক এবং এটা উপযোগিতা আছে, মানে আপনি এই প্রতীকের জাস্ট বৈশিষ্ট্যগুলো উল্লেখ করবেন, ঠিক আছে? কেন প্রতীক দরকার হয়, প্রতীকের প্রয়োজনীয়তাগুলো উল্লেখ করবেন, প্রয়োজনীয়তা, ঠিক আছে, প্রয়োজনীয়তা, এগুলো উল্লেখ করলে এখানে এই কোশ্চেন অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এগুলো করলে এই কোশ্চেন অ্যান্সার পারফেক্টলি হয়ে যাবে। ওকে, তারপর আসেন পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনটা হচ্ছে রবিন পুতিন, এটা বলেন। এরকম কোশ্চেন খুবই সহজ, সপ্তম অধ্যায়ের কোশ্চেন বলেন, অষ্টম অধ্যায়ের কোশ্চেন, এগুলো অনেক সহজ সহজ কোশ্চেন। রবিন পুতিন নিজেই গাড়ি চালিয়ে বিশ্ববিদ্যালয়ে যান। তিনি যখন কোন স্কুলের সামনে দিয়ে রাস্তা পার হন তখন গাড়ি আস্তে চালান, কারণ এখানে স্কুলগামী শিশুর ছবিযুক্ত পোস্টার দেওয়া আছে। আজ অফিসে যাওয়ার সময় আকাশে মেঘ দেখে তিনি, আচ্ছা আচ্ছা, দুইটা কনসেপ্ট এখানে, একটা হচ্ছে এই ছবিযুক্ত পোস্টার দেখে, সেকেন্ডলি হচ্ছে তিনি মেঘ দেখে গাড়ি রেখে বের হন। পথে বন্ধু তুহিনের সাথে দেখা হলে তুহিন বলল, যদি বৃষ্টি হয় তবে আমি, এই যদি তবে এটা কোন যুক্তি বাক্য, কে বলতে পারবা? এটা কোন যুক্তি বাক্য একটু বলো তো আমাকে। আচ্ছা, সত্য সারণের সাহায্যে তুহিনের বক্তব্য, এখানে তুহিনের বক্তব্য কি দেখছেন তো? তুহিন বলছে হচ্ছে কোথায় বলছে, আচ্ছা,
তুহিন এখানে বলছে যদি বৃষ্টি হয় তাহলে আমি যাব, এটা একটা কোন যুক্তি বাক্য বলতে পারবেন? যদি তবে, এরকম যদি তবে এরকম শর্ত থাকলে সেটা একটা প্রাকল্পিক যুক্তি বাক্য, সেটা একটা প্রাকল্পিক, ঠিক আছে? এটা একটা প্রাকল্পিক যুক্তি বাক্য। যদি কোনো যুক্তি বাক্য এরকম যদি তবে কন্ডিশন দিয়ে দেয় তাহলে সেটা একটা প্রাকল্পিক যুক্তি বাক্য। সংকেত দিলে অবশ্যই ভুল হবে স্যার, সংকেত দিলে অবশ্যই ভুল হবে। দেখেন প্রতীক আর সংকেত এটার পার্থক্য পড়ছি না আমরা, আপনারা একটু এই পার্থক্য পড়বেন। প্রতীক আর সংকেত, এই অধ্যায়ে আমি বলি প্রতীক আর সংকেত এটার পার্থক্য পড়বেন, এটার পার্থক্য এখান থেকে কোশ্চেন আসে। এটা নেক্সট হচ্ছে সাবেকি ও প্রতীকী, সাবেকি ও প্রতীকী যুক্তিবিদ্যা, এই দুটো কনসেপ্ট পড়বেন এবং এটার পার্থক্য, ঠিক আছে? এটার পার্থক্য এটা হবে। আর আমরা জানি প্রতীক এবং সংকেতের মধ্যে সংকেত কিন্তু প্রাকৃতিক, প্রতীক কিন্তু কৃত্রিম, এই জিনিসটা মনে রাখবেন। তো সংকেত আর প্রতীক আশা করি আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এখন আমি আসি তুহিনের বক্তব্যের মধ্যে। এখন তুহিন যে প্রাকল্পিক একটা কথা বলছে, তুহিনের কথাটা এটার প্রাকল্পিক যুক্তিবাক্য। আর আমরা জানি প্রাকল্পিক যুক্তিবাক্যের ক্ষেত্রে কি হয়, মনে আছে সবার? প্রাকল্পিক যুক্তিবাক্যের ক্ষেত্রে সবসময় আমার যদি প্রথমটা সত্য হয়, খেয়াল করেন আমরা এই যে পড়ছিলাম না, আমাদের একটা সত্য সারণী আছে, কিন্তু আমি সত্য সারণীটা দেখাই দিতে পারি একটু, খুব সহজ হবে। এটা সত্য সারণীটা খেয়াল করেন, এই গ দাগের অ্যান্সারটা আমি করে দিচ্ছি। গ দাগের অ্যান্সারের ক্ষেত্রে আমাদের একটা ছক আঁকতে হবে সত্য সারণীর, 1 1 2, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা একটা সত্য সারণী আঁকবো এবং ওই ক্ষেত্রে আমার এই সারি লিখবো না, আমি জাস্ট প্রথম আর দ্বিতীয়টা লিখছি, প্রথম আর দ্বিতীয়, ঠিক আছে? আমরা এইভাবে লিখতে পারি প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ এবং এটা হচ্ছে চূড়ান্ত স্তম্ভ, এভাবেই লেখা যায়। এবং এটাতে আমরা বলতে পারি পি এটা কিউ, ঠিক আছে? এটা চূড়ান্ত, এটা না লিখলে হয়, উপরেটা না লিখলে হয় চূড়ান্ত স্তম্ভ। যদি আপনি এটা নাও লেখেন কোনো সমস্যা নেই, এভাবে কেটে দিলাম, ঠিক আছে? লিখলাম না। আর এটা হচ্ছে আমরা পি কি দেব, কিউ, ঠিক আছে? পি নাল কিউ, প্রথমটা হবে কি টি থেকে টি, অ্যান্সার আসবে টি, ঠিক আছে? দেখেন টি থেকে টি করলে অ্যান্সার আসবে টি। আর আমরা যদি বলি টি আর এফ, অ্যান্সার আসবে কি টি আর এফ, অ্যান্সার আসবে হচ্ছে এফ। আর বাকি সবসময় টি আসবে, ঠিক আছে? বাকি সবসময় কি আসবে, টি আসবে, এই জিনিসটা মনে রাখবেন। এফ টি, অ্যান্সার আসবে হচ্ছে টি। এফ এফ, অ্যান্সার আসবে হচ্ছে এফ। এটা এটা আসবে টি, সরি সরি, এটা আসবে টি আসবে। দেখেন আমরা বলছি আমাদের যখন হচ্ছে পূর্বক কি হবে, পূর্বক সত্য অনুক মিথ্যা, এটা হচ্ছে পূর্বক, পূর্বক সত্য অনুক মিথ্যা, তখনই আমার সত্যমান হবে মিথ্যা। এটা কিন্তু সত্যমান লেখা আছে, সত্যমানে আমরা লিখছিলাম, আমরা ক্লাসে পড়াইছি বলা বাইন্দে, এটা জানেন সত্যমানে আমরা বলছি পূর্বক সত্য বাট অনুক, অনুক এটা পূর্বক মানে প্রথমে আর অনুক হচ্ছে পরে। পূর্বক সত্য অনুক যদি মিথ্যা হয় তাহলে আমার সত্যমান হবে হচ্ছে কি মিথ্যা, আর বাকি সব সময় সত্য, ঠিক আছে? এটা মনে রাখবেন, তাহলে হয়ে যাবে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন তাইলে আশা করি। ওকে, তাহলে এখন দেখেন আশা করি আমরা এই কোশ্চেনটা বুঝছি। এখন হচ্ছে ঘ দাগ, রবিনের আস্তে আস্তে গাড়ি চালানো এবং গাড়ি রেখে যাওয়ার কারণ যে দুটি বিষয়কে নির্দেশ করতেছে প্রতীকী যুক্তিবিদ্যার আলোকে। তাহলে এখানে আমার তার মানে আমরা যে বলছিলাম না একটা ঘ দাগের এখানে কোশ্চেন, ওই আপনাদের কিন্তু প্রথমে বলছি প্রতীক আর সংকেতের পার্থক্য। এই এক সাইডে প্রতীক আর এক সাইডে সংকেত, এই দুটার পার্থক্য প্রতীক এবং এক সাইডে সংকেত, পার্থক্য মানে দুই সাইডে লিখবেন, এই দুটার পার্থক্য তুলে ধরবেন, ঠিক আছে? তাহলে আমাদের ঘ দাগ হয়ে যাবে প্রতীক সংকেত এটার পার্থক্য, ঠিক আছে? বুঝতে পারছেন আশা করি।
এবং আরো একটা কোশ্চেন কে করছিলেন যে স্যার কোন টপিক থেকে কোশ্চেন আসে একটু বলে দেন। আমি বলে দিচ্ছি স্যার, যে হচ্ছে 6 অধ্যায় কিন্তু বলছি আবর্তন প্রতিবর্তন, আবর্তন প্রতিবর্তন সহানুমান। সপ্তম অধ্যায় বহু কারণবাদ কার্য সংমিশ্রণ। অষ্টম অধ্যায় প্রতীক সংকেতের কথা বললাম না একটু আগে। এবং তারপর হচ্ছে কি বললাম, সাবেকি প্রতীক যুক্তিবিদ্যার মধ্যে পার্থক্য। আর পঞ্চম অধ্যায় হচ্ছে আরোহ অবরোহ। আজকে ক্লাসে যা যা পড়াইছি আমি প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ টপিক বলে দিছি এবং ওখান থেকে কোশ্চেন আসবে। এখন যদি আরো বলেন স্যার কোন অধ্যায় পড়লে একদমই পুরো কমানো যায় 7টা, সেটা হচ্ছে 3 অধ্যায়, এখান থেকে 2 থেকে 3টা সিকিউ পাবেন। 4 অধ্যায় 1 থেকে 2টা পাবেন। 5 অধ্যায় 1 থেকে 2টা পাবেন। আর 6 অধ্যায় পড়েন 1 থেকে 2 থেকে 3টা পাবেন, তো হয়ে গেল না এখান থেকে 7টা। আর বাকি অধ্যায়গুলো বেশি সহজ, ওখান থেকে লেখাচ্ছে এই অধ্যায়গুলো লিখলে আপনার স্যার মার্কস দিবে বেশি, ঠিক আছে? বুঝতে পারছেন ক্লাসটা? বুঝছেন আজকের ক্লাসটা? বুঝতে পারছেন? 5 থেকে 6 7 8 এই 4টা অধ্যায় আমরা পড়ালাম, আশা করি পারবেন আপনারা। যদি পারেন তো আমি ক্লাসটা আজকে শেষ করে দিই। নেক্সট ক্লাসে আমাদের সেকেন্ড পেপার, ঠিক আছে? সেকেন্ড পেপারের ক্লাস নিব, সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়। সেকেন্ড পেপার আমাদের র‍্যাপিড ব্যাচের কিন্তু হচ্ছে ক্লাস, তো আমরা নেক্সট ক্লাস হচ্ছে সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায় পড়বো, ঠিক আছে? সেকেন্ড পেপার এখন হচ্ছে সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়, সেকেন্ড অধ্যায় মানে 1 থেকে 4 অধ্যায় পড়াবো। তো সেই ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকেন আজকের মতো। আর ক্লাসটা যদি বুঝে থাকেন তাহলে তো ভালোই। আর যারা নেক্সট লাস্টে জয়েন করছেন শেষের দিকে পুরো ক্লাসটা একটু করে নেবেন, ঠিক আছে? এবং পূর্বে আর একটা ক্লাস নিছি, ওটাও একটু দেখে নেবেন, তাহলে এক মানে টোটালি যুক্তিবিদ্যার প্রথম পত্রে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। এবং আপনাদের জন্য আরো একটা থাকবে, সেটা হচ্ছে আমাদের পরীক্ষার আগে, প্রতি পরীক্ষার আগে আমরা ম্যারাথন ক্লাস নিব পড়ালেখা থেকে। সুতরাং চাপ নিয়েন না, রিল্যাক্সে পড়াশোনা করেন, ভালোভাবে শেষ করেন। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।